এখানে শেখ হাসিনা যত অন্যায় করুক না কেন এই অঞ্চলের মানুষ সারাক্ষণ শুধু শেখ হাসিনা বঙ্গবন্ধু জয় বাংলা এগুলো বলতেই থাকবে, মেরে ফেললেও বলবে আর কি। জি, বর্তমান সরকারের সেফ এক্সিট কিরকম হতে পারে তাহলে? বর্তমান সরকারের আমার কাছে মনে হচ্ছে যে সেফ এক্সিট হবে না। তাদেরকে তাদের পরিণতি ভোগ করতে হবে, তাদেরকে শক্তিমত্তা নিয়ে ক্ষমতা টিকতে হবে এবং সেই শক্তিমত্তা নিয়ে ক্ষমতা থেকে তাদেরকে যেতে হবে। কিন্তু তারা যদি কারো কাছে দুর্বল হয়ে যায়, নতজানু হয়ে যায়, তাহলে শেখ হাসিনা পালানোর সুযোগ পেয়েছে, বা তাদের সেই সুযোগটা হবে কিনা আমি এটা বলতে পারবো না। বিকজ মানুষের মধ্যে খারাপ জিনিসগুলো এগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকে, যেমন মব সংস্কৃতি এই সময়টাতে শুরু হয়ে গেছে। এরপরে সম্মানিত লোকের অসম্মান করা, যে কোনো বৈধ জিনিসকে অবৈধ করে দেওয়া, যে কোনো অন্যের মালিকানাধীন যে কোনো একটা জিনিসকে নিজের গ্রহণ করে সেই চেয়ারে বসা। যেমন আমার একটা অফিস আছে, এখন বাংলাদেশে আমার এই অফিসের যে সত্তা, স্বাধীন হওয়ার পর থেকে আমি সেই 2025 সন পর্যন্ত এই অফিসে কেউ ঢুকবে, এই অফিস দখল করবে, এই অফিসে আমার অফিসে আমাকে মারধর করে আমার চেয়ারে বসবে, এটা আমরা কেউ বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে কল্পনা করতে পারতাম। কিন্তু এখন দেখা গেল যে দিব্যি এরকম অসহরহ ঘটনা ঘটছে, টেলিভিশন কেন্দ্রগুলো দখল হয়ে যাচ্ছে, পত্রিকার মালিকানা, সাংবাদিক থেকে শুরু করে সবকিছু এখানে মানে দলীয় ক্যাডার পান্ডারা সেখানে ঢুকে যাচ্ছে। বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজরা তারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই তারপরে শেষে তাদের অস্তিত্ব বজায় রাখতে হচ্ছে। এরপরে ব্যাংক বিমা থেকে শুরু করে সব জায়গাতে মানে এই যে যা কিছু হচ্ছে এগুলোর একটা ক্রোধ, মানে আওয়ামী লীগ জমানাতে এগুলো তো আওয়ামী লীগ জমানাতে হয়নি। সেখানে ধরেন আলম 6টা ব্যাংক দখল করেছে, সেখানে একটা প্রক্রিয়া ছিল, একটা সময় ছিল, একটা নিয়ম ছিল। সেখানে সরকারের ডিজিএফআই থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান দখল মানে এই প্রক্রিয়ার সাথে জড়িত, এবং 1 বছর বসে তারা প্রস্তুতি নিয়েছে। কিন্তু সেই ইসলামী ব্যাংক তাদের দখল করতে একদিনের সময় লাগে। যার জন্য এই যে জিনিসগুলো হয়ে গেছে, এই জিনিসগুলোর একটা এক্সট্রিম পর্যায়ে আগামীতেও যখন ক্ষমতার যেটা মানে পালা বদল, সেই পালা বদলের পর কতগুলো পরিণতি এগুলো ভোগ করতেই হবে। সেটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নন, ওনার পরে যারা ক্ষমতা আসবেন, আগামীতে যারা ক্ষমতা মানে হারাবেন, তাদেরই একই পরিণতি ভোগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ইনক্লুসিভ মানে সকল দলের সমঝোতামূলক, যেভাবে এরশাদের পতনের পর সব দলের একটা সমঝোতা হয়েছিল, ঠিক ওইরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, যাদের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সবাইকে নিয়ে, ইনক্লুডিং আওয়ামী লীগ, তাদের সবাইকে নিয়ে কাজটা করতে হবে। অন্যথায় এখন আর আমি কোনো সেফ এক্সিট দেখছি না। তাদের ইন্ডিপেন্ডেন্টের জন্য দরকার, তাদের সেফ এক্সিটের জন্য দরকার, এটা তাদের জীবন মরণ সমস্যা। এখন তারা যে বৈঠক করছে, বিদেশে যাচ্ছে, যা কিছুই করছে, সেটা হলো আসলে একটা ভয় আতঙ্ক থেকে সময় কাটানোর জন্য। কিন্তু তারা জানে যে নির্বাচন এখন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যে আইন শৃঙ্খলা দরকার, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সমস্ত মিলিটারি পাওয়ার নিয়ে তার বাসার সামনে 100 গজ, পিছনে 100 গজ, চারদিকে 100 গজ তিনি ক্লিয়ার রাখতে পারেন। এখন তার বাসার সামনে এরশাদ যখন বৈঠক করে, তাকে তার লোক মির্জা ফখরুল সাহেবকে টেলিফোন করে তার সাহায্য নিয়ে তার রাস্তা ক্লিয়ার করতে হয়। এরপরে বাংলাদেশে যারা তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন, তারা তো প্রকাশ্যে বলছেন যে বিএনপি যদি সামান্য একটু ধাক্কা মারে তাহলে সেনাবাহিনী ছাড়া তাকে ওই বাস থেকে কেউ বের করতে পারবে। বিএনপির অনেক নেতা বলছেন যে সে এত বিপদে পড়েছে যে তাকে প্লেন চালিয়ে সেই ইংল্যান্ডে গিয়ে তারপর আমার নেতার সঙ্গে দেখা করতে হয়েছে। তো ইট মিনস যে তার নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই এখন প্রশ্নের মুখোমুখি। তো সেখানে তিনি একটা ভালো নির্বাচন করবেন, মানুষজনকে ভোট দিবে, সিল পিটানো হবে না, এ চিন্তা আমাদের বাংলাদেশের একটা তেলাপোকার মাথায়ও আসবে না। তেলাপোকাকে বলেও ও বিশ্বাস করবে না, মুহূর্তের ভিতরে তার পাখা টাকা সব পড়ে যাবে। আপনি একটা তেলাপোকার মধ্যে সফটওয়্যার ঢুকাই দেন যে বাংলাদেশের এখন যে সার্বিক অবস্থা, এই অবস্থা, এই সফটওয়্যারে তারপরে তারা জিজ্ঞাসা করেন যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন সম্ভব, নির্দলীয়, নিরপেক্ষ, এবং সেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে, অংশগ্রহণমূলক নির্বাচন, 70 to 80% লোক সেখানে ভোট কেন্দ্রে আসবে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। একটা তেলাপোকা বলবে নো নো নো, পাগল হয়ে যাবে 2-3 বার জিজ্ঞাসা করে। তো এইরকম
যে অবস্থা, সেই অবস্থাতে উনি নিজেও জানেন যে এটা সম্ভব না। এই নির্বাচন সুন্দরভাবে করার জন্য টাকা দরকার, এবং আপনি চিন্তা করেন যে একটা নির্বাচন করতে অ্যাটলিস্ট এখানে রাষ্ট্রের, যদি একটা জাতীয় নির্বাচন করা দরকার, রাষ্ট্রের 1,500 থেকে 2,000 কোটি টাকা রাষ্ট্রের লাগবে। আর আমাদের যারা জনগণ প্রার্থী আছেন তাদের খরচ হবে ধরেন আরো প্রায় 10,000 কোটি টাকা। এই 12,000 কোটি টাকাতে আপনি খরচ করবেন, ইকোনমিতে 12,000 কোটি টাকা থাকতে হবে, তো সারপ্লাস থাকতে হবে, তো টাকা আসবে কোত্থেকে? হ্যাঁ, মানুষ তো বসে আছে, রনি সাহেব ইলেকশন করবে, ইলেকশনের সময় কোটি কোটি টাকা খরচ করবে, তাকে আচ্ছা মতো স্কুইজ করে আমি কলা খাবো, জামা বানাবো, ঘড়ি কিনবো, মোটরসাইকেল কিনবো ইত্যাদি। তারা তো বসে আছে, এই যে ইলেকশন কেন লাফাচ্ছে কেন? দে উইল গেট মানি। আবার আমি এমপি হবে, এমপি হওয়ার পর মানুষ পাবলিক টিআর পাবে, কাপে খা পাবে, যে যার মতো করে গুনছে। 2 দিন পর যদি দেখা গেল যে আমি দিতে পারছি না, তারা তো আমাকে গালাগালি করবে। আসলে যা কিছু বলে সবকিছুর সাথে তো একটা অর্থযোগ রয়েছে, সেই অর্থটা তো নেই এখন, সরকারেরও নেই, জনগণেরও নেই। এই এখন বাজেটেও কোনো বরাদ্দ নাই। হ্যাঁ, বাজেটে তো কোনো বরাদ্দ আমি দেখিনি, তো বাজেটে কোনো বরাদ্দ নেই, ইত্যাদি ইত্যাদি সবকিছু হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে দেওয়ার মতো টাকাও নেই। তো এখানে নির্বাচনটা বড় কথা নয়, মূল ব্যাপারটা হলো তারা একটা সময় পার করে একটা নিরাপদ পরিবেশ চাচ্ছে, এবং তার জন্য একটা বিপ্লবী সরকার, জুলাই সরকার, এটি যদি সেটা হয়ে যায় তাহলে যে সকল প্রশ্ন বিচার করা, সরকার অবৈধ, তারপরে শেষে ইত্যাদিতে যে সকল অভিযোগগুলো করা হচ্ছে একটাও থাকবে না। এই জিনিসগুলো তারা একটা সেফ এক্সিট পেয়ে যাবে। এই জন্য হয় কি, জুলাই চার্টারটা আমাদের আজকে রাতে বেঁচে থাকতে হলে আমাকে ভাত খেতে হবে, তারও বেঁচে থাকতে হলে জুলাই চার্টারটা লাগবে। এই জুলাই চার্টারটা নিরাপদে তৈরি করার জন্য তার একটা পিসফুল টাইম দরকার, এবং সেই টাইমের জন্য এই যে এই বৈঠকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য জাস্ট লাইক এ ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করেছে এবং করবে। অন্তত পক্ষে ধরেন আর 15 দিন 1 মাস তো বিএনপি কোনো কথা বলতে পারবে না, এক্সট্রিমে যেতে পারবে না, বুঝতে পারছেন? বড় যে ধরেন এরশাকে যে এখন উনি আন্দোলন করছে, সে যে 7 দিন আন্দোলন করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বলে দেয় যে ঠিক আছে দিয়ে দিলাম, তার তো কোনো ক্ষতি নাই, কিন্তু স্টপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেল। স্টপ হওয়ার পরে এরপর যদি বিএনপি আরেকটা পদ চায়, উত্তরের পদ চায়, তখন লোকজনই খারাপ বলবে, বিএনপি খুব খারাপ একটা দল। এই এতদিন দেখো উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন বন্ধ করে যারা জোর করে একটা বয়স্ক মানুষকে এভাবে, সম্মানিত মানুষকে বেইজ্জতি করে তারা এটা আদায় করে নিল, এখন আবার উত্তরে তারা সেই জিনিসটা চাচ্ছে। খুবই খারাপ একটা দল। এরকম ভাবে আসলে মানে বিএনপিকে একটা পলিটিক্স এর মধ্যে ফেলে দেওয়া। অনেকে বলছেন যে ডক্টর ইউনূস তারেক রহমানকে 7 বার বিক্রি করতে পারেন, মাত্র 1 বার বিক্রি করেছেন। বিক্রি করার ডক্টর ইউনূসের বুদ্ধি তো আন্তর্জাতিক মানের। আপনি চিন্তা করেন যে একটা লোক, আপনি বিল ক্লিন্টনের মতো মানুষের বন্ধু, হিলারি ক্লিন্টনের সাথে বন্ধু, এর তো মিথ্যা কথা না। একটা মানুষের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক রয়েছে, ইমানুয়েল ম্যাক্রোর সম্পর্ক রয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বন্ধুত্ব রয়েছে। তা আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে একটা সিনেটরের সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, কংগ্রেসম্যানের সাথে যদি আপনার পারিবারিক সম্পর্ক থাকে, আপনার তো গর্বে আপনার আশেপাশে লোকই আসতে পারেন। আপনি নিউ ইয়র্কের মেয়রের বাসায় দাওয়াত খেতে গেছেন, ছবি টবি না দিয়ে আপনি থাকতে পারছেন। আপনি তো পুরো ফাটিয়ে ফেলেছেন যে ঠিক আছে, এই দেখো আমি গেছি, মেয়রের বাসায় গেছি। তো সেখানে যদি আপনাকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত করতেন, আপনার গলায় একটা মালা পরিয়ে দিতেন, নিজের হাতে একটা মালা পরিয়ে দিতেন, সুলতানা আপনাকে মানে যাকে বলা হয় লেডি অফ দ্য ল্যাম্প, এরকম একটা পুরস্কার দিলাম, আপনার 2 বছর আপনি খাওয়া দাওয়া আপনার বন্ধ হয়ে যেত, আপনার হাত পা কাঁপত। এখন বারাক ওবামা, আমি তো ওখানে ছিলাম, ওই সময় আমেরিকাতে ছিলাম, বারাক ওবামা নিজে তাকে দাওয়াত করে, এবং ওই সময় আমি ঠিক ওয়াশিংটন ডিসিতে এবং হোয়াইট হাউসে আই ওয়াজ অলসো ইনভাইটেড। তো এখন বারাক ওবামা তাকে যেভাবে তার গলায়টা মালায় পরিয়ে দিয়েছে আমেরিকার সর্বোচ্চ পুরস্কার দিয়ে, তো ওটার একটা গরম আছে না তার শরীরে, ওটার একটা ইগো আছে, ওটার বুদ্ধি আছে। ওই কাজগুলো করার জন্য তাকে তো অনেকগুলো কৌশল নিতে হয়েছে। আমরা যেখানে একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য, আমেরিকার একটা ভিসা পাওয়ার জন্য দরকার হলে মানে জীবন কুরবানি দিয়ে দিই, সেখানে আমেরিকার হোয়াইট হাউস থেকে তিনি যা নিয়ে আসছেন, তার জন্য তাকে অনেক বুদ্ধি করতে হয়েছে। তিনি বাংলাদেশে বসে এত সমস্যা, তো এত সমস্যার মধ্যেও তার মাথা কতটা কাজ করে, তিনি ব্রিটেনের যে রাজা কিং, তার দেওয়া পুরস্কারটা পেলেন। আর সেই পুরস্কারটা তারেক রহমান সাহেব পাইতে পারতেন, কিন্তু ইংল্যান্ডে থাকেন, তিনি পাইলেন না কেন? মানে যে পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেলেন, সেটা তো তারেক রহমান সাহেব পাইতেন, এটা তো মির্জা ফখরুল পাইতে পারতেন, জামাতের আমিরকেও তো পাইতে পারতেন। এটা তো বেসিক্যালি ম্যাটার অফ নেগোসিয়েশন।
এখন ওনাকে বলা হয়েছে বিশ্ব শান্তির জন্য কি দেবেন, বাংলাদেশে এত মব হয়েছে, এত কিছু হয়েছে, এখানে বাংলাদেশে শান্তি নেই, উনি বিশ্বের কোথায় শান্তি প্রতিষ্ঠা করছেন গত 1 বছরে বলো। কিন্তু এই যে পুরস্কারটা তিনি পেয়েছেন, ইটস ওয়ান সর্ট অফ মার্কেটিং কোয়ালিটি, ওয়ান সর্ট অফ নেগোসিয়েশন, ওয়ান সর্ট অফ ব্র্যান্ডিং। তো এটা তো তারেক রহমান, এখন যদি আপনি বলেন যে তারেক রহমান সাহেব এটা পাইলো না কেন, শেখ হাসিনা পাইলো না কেন, জয় কি এই পুরস্কারটা পাওয়ার তার কি লোভ ছিল না? যদি এই বিপদের সময় পুতুল বা জয়কে এই ব্রিটেনের রাজা এই পুরস্কারটা দিতেন, ইভেন টিউলিপকে এই পুরস্কারটা দিতেন, আওয়ামী লীগের লোকের বাদ্যের সুরে আপনি থাকতে পারতেন লন্ডনে? থাকতেই পারতেন। নিউ ইয়র্ক শহরে দেখতেন যে সব মানুষ গড়াগড়ি করে কান্নাকারি করতেছে যে এইরকম রত্ন, বাংলাদেশের রত্ন, দেশরত্ন শেখ হাসিনা, যাকে এইভাবে ইংল্যান্ডের এই পুরস্কার দিচ্ছে। এই জন্য যদি এই পুরস্কারটার জন্য আওয়ামী লীগকে যদি বলা হয়তো যে 1000 কোটি টাকা দাও, আওয়ামী লীগের লোকজন 1 মিনিটের মধ্যে 1000 কোটি টাকা দিতে রাজি হতো। তো সেই জায়গাটাতে ডক্টর ইউনূস 1000 কোটি টাকা দেন নাই, তো না দিয়ে তিনি এই যে পুরস্কারটা পেলেন, নিশ্চয় তার একটা যোগ্যতা। তো সেই যোগ্যতা আপনি তারেক রহমান সাহেবের তুলনা করা মানে এখানে মানে এটা মানে হচ্ছে না, তুলনা করা যায় না। তিনি অতুলনীয়, আনপ্যারালাল। তার প্রায় 300-র মতো ডক্টরেট ডিগ্রি আছে। ক্যান ইউ ফাইন্ড এনি সিঙ্গেল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাজ এই যে 300-র মতো ডক্টরেট ডিগ্রি আছে? ক্যান ইউ ফাইন্ড এনি ম্যান, সিঙ্গেল ম্যান, এনি নোবেল লরিয়েট ইন দ্য ওয়ার্ল্ড যার জন্য দুনিয়ার সব নোবেল লরিয়েট একসাথে একটা স্বাক্ষর করেছে? একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং নোবেল পুরস্কার হওয়ার পর থেকে আজ পর্যন্ত সমস্ত নোবেল লরিয়েটদেরকে একত্রে বসিয়ে একটা সিগনেচার করে যদি এই গত কয়েকশো বছর কেউ করে থাকে, এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। তা আপনি এর সঙ্গে তারেক রহমানকে তুলনা করবেন কেন? ইজ ইউনিক। এই মহাবিশ্বে মানে অতীতেও ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন না, এখনো নেই এবং আগামীতেও থাকবেন না। তিনি বিধাতার একটা অপূর্ব সৃষ্টি, আল্লাহ তাকে আলাদাভাবে একটা যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। আপনি তার এসে এই মুহূর্তে এখন প্রায় অলমোস্ট 20টার মতো ইউনিভার্সিটির তিনি সম্মানিত চ্যান্সেলর, অনারেবল চ্যান্সেলর। 20 বিগ ইউনিভার্সিটি, মানে এর মধ্যে ইউকের 2-3 ইউনিভার্সিটি আছে। ক্যান ইউ ফাইন্ড এনি বডি ইন বাংলা, মানে ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে যারা ভিন্ন দেশের নাগরিক হয়ে তাদেরকে 15-20টা ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি, তারা তাদের চ্যান্সেলর পদে নিয়োগ দিয়ে রেখেছে, অনারারি চ্যান্সেলর। তো কত দেশের নাগরিকত্ব তাকে দিয়ে রেখেছে। কিভাবে এত কিছু পারেন? ওই তো এত কিছু পারেন, আমরা বুঝি না বলি তো আমরা বাঙাল, আমরা বুঝি না বলে আমরা বাঙাল। শুধু না, আর কেউ তো পারে না, শুধু আমরা, পৃথিবীর অন্য কেউ তো পারে না, আপনি তো বলছেন। অন্য পারে না বলি তো তারা ইউনূসকে সম্মান করে, তারা দেখে বলে ওয়াও সো নাইস, সো বিগ। আর আমরা বলি যে ও বিগ কি, সে তো ছোট, আমাদের মতো চান্দা মাছ, আমাদের মতো পুঁটি মাছ, আমাদের মতো তিতপুটি মাছ, আমাদের মতো। আমরা ডক্টর ইউনূসকে আমাদের মতো পুঁটি মাছ মনে করছি। যদি সরপুটিও মনে করতাম তবু না হয় বুঝতাম। এই কারণে তো আমাদের উন্নয়ন হলো না। এই কারণে তো আমাদেরকে নিয়ে স্বয়ং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন যে 7.5 কোটি বাঙালিকে তুমি বিমুগ্ধ জননী রেখেছে বাঙালি করে, মানুষ করে না। আমাদের এখনো মানুষ হতে পারিনি রে ভাই, আমরা এখনো রয়ে গেছি সেই 7.5 কোটি বাঙালির হে মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে, মানুষ করনি। শেষ করবো, শেষ করবো। এই যদি নির্বাচন হয়, আপনি কি নির্বাচন করবেন? প্রথমত আমি নির্বাচন করব না, সেটা আমি অনেক আগে জানিয়ে দিয়েছি। এই অবস্থাতে নির্বাচন করব না। যদি ভবিষ্যতে একটা ভালো পরিবেশ আসে, যেখানে নির্বাচন হলে এবং পরবর্তীতে ক্ষমতা চলে গেলে জেলে যেতে না হয়, তারপরে শেষে বাড়ি ঘর ছাড়তে না হয়, জনপ্রতিনিধির বাড়ি দিতে আগুন লাগানো হবে না, এই জিনিসটা না বোঝা পর্যন্ত, আমি অন্তরস্থলে কনফার্ম না হওয়া পর্যন্ত এই নির্বাচনের বা ইলেকশনের এদিকে আমি তাকাবো না। এটা আমার ব্যক্তিগত যাকে বলা হয় ডিটারমিনেশন। আমি এখন যেভাবে সেবা করছি, টক শোতে কথা বলছি, ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো, সব দিকে ভালো। আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, ভালো আছে। ভয় কেন, মানে ইলেকশনে এত ভয় কেন? না, এটা ভয় না, বেজ্জতি হওয়ার একটা, মানে আপনি ইচ্ছে করে আপনার এটা তো ভয়ের ব্যাপার না। আমি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমি গত 7 মাসে আমি যে কথাবার্তা বলছি, এবার শেখ হাসিনার বিরুদ্ধে সে 2009 থেকে যে কথা বলছি, আপনি এসে সাহসী মানুষ বাংলাদেশে দেখান তো। সবাই তো পালাই গেছে বাংলাদেশ থেকে, আমি তো পালাই নেই। ঠিক আছে, আমি যাদের সাথে লড়াই করেছি, ফাইট করেছি এই বাংলাদেশে, তাদের সাথে ফাইট করেছে এরকম একটা সিঙ্গেল লোক দেখান তো বাংলাদেশে টিকে আছে। আমি যাদের সাথে এই বাংলাতে 2009 থেকে যাদের সাথে লড়াই করে সংগ্রাম করে ঢাকা শহরে এখনো হাঁটাচলা করছি,
তাদের সঙ্গে ফাইট করে একটা সিঙ্গেল লোক এই ঢাকা শহরে আছে, বা ফাইট করার কথা কল্পনা করতে একটা সিঙ্গেল লোক দেখা নেই বাংলাদেশে, দেখাতে পারবেন না। তো যার জন্য এটা তো সাহসের বিষয় না। একটা জিনিস আছে, ইংরেজিতে একটা কথা আছে, তার বাংলা অর্থ হলো নির্বোধ বা বোকা এমন একটা প্রাণী যে ভয়াবহ জায়গাতে, যে সমস্ত জায়গাতে, ডেঞ্জারাস জায়গাতে শয়তান যেতে সাহস পায় না, বোকারা সেখানে চলে যায়। আমি আসলে নির্বুদ্ধিতার বোকার ওই পর্যায়ে যেতেছে না।